ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় এক অভূতপূর্ব আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষ। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিশেষ করে জেরুজালেম ও মধ্যাঞ্চল সহ দক্ষিণ অঞ্চলের একাধিক শহরে আঘাত হানার ফলে বহু আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও অবকাঠামো ভেঙে পড়ছে। প্রতিদিনই সাইরেন বেজে উঠছে, আর সেই শব্দ শুনেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে হাজার হাজার মানুষ, যাদের চোখে মুখে এখন স্পষ্ট আতঙ্কের ছাপ। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা অনেকেই তুলনা করছেন গাজা উপত্যকার সেই দীর্ঘদিনের বিভীষিকার সঙ্গে, যেখানে প্রতিনিয়ত বোমা হামলার আতঙ্কে দিন কাটায় সাধারণ মানুষ। ঠিক সেই একই চিত্র এখন যেন উল্টো হয়ে ফুটে উঠছে ইসরায়েলের ভেতরেই। বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার কুণ্ডলী আর ছুটে চলা মানুষের ভিড়, সব মিলিয়ে এক অস্থির বাস্তবতা তৈরি হয়েছে। ক্রমাগত হামলার ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করছে। বিশেষ করে বহুল আলোচিত আয়রন ডোম নিয়ে আলোচনা এখন তুঙ্গে, কারণ এই সিস্টেমটি প্রতিদিন বিশ্বের অন্যতম কার্যকর আকাশে পরিণত হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক হামলায় এর সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একাধিক ক্ষেপণাস্ত্র একসাথে ছোড়া হলে বা জটিল কৌশল ব্যবহার করা হলে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করা সম্ভব, এমনটাই এখন দৃশ্যমান বাস্তবতায় পরিণত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। এদিকে সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটছে দক্ষিণ ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থানের কাছাকাছি, যেখানে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র। বিশেষ করে দিমোনার কাছাকাছি এলাকায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জানা গেছে এই কেন্দ্রটি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি, কিন্তু সেই এলাকাতেও আকাশ প্রতিরক্ষায় ফাঁক তৈরি করে আঘাত হানতে সক্ষম হয় ইরানি ক্ষেপণাস্ত্র, যা পুরো বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। একই সঙ্গে পার্শ্ববর্তী আরাত শহরের আবাসিক এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যেখানে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। 21 মার্চ রাতে সংঘটিত একাধিক হামলায় অন্তত 175 জন আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করছে যে তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু সবগুলো ঠেকাতে সক্ষম হয়নি। বিশেষ করে প্রায় 3 ঘন্টার ব্যবধানে ধারাবাহিকভাবে 2 দফা আঘাত আসার পর প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়ে যায়, যার ফলে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন যে ধরনের আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছায় একাধিক ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে যায়, যেগুলোকে একসাথে শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই প্রযুক্তিকে সাধারণত ক্লাস্টার বা গুচ্ছ বোমা কৌশল হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে একটি ক্ষেপণাস্ত্র থেকেই কয়েক ডজন বিস্ফোরণ ঘটতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয় এবং প্রতিরোধের সক্ষমতা কমিয়ে দেয়। এর পাশাপাশি কিছু ক্ষেপণাস্ত্রের রয়েছে পথ পরিবর্তনের ক্ষমতা, অর্থাৎ এগুলো মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার গণনা ও ট্র্যাকিং প্রক্রিয়া ব্যাহত হয়। ইন্টারসেপ্টর মিসাইলগুলো নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হলেও যখন লক্ষ্যবস্তু হঠাৎ পথ বদলে ফেলে তখন তা প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই পরিস্থিতি সামরিক কৌশলগত দিক থেকে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মানুষের দৌড়ঝাঁপ। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন, কেউ কেউ আবার দেশ ছাড়ার চিন্তাও করছেন। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপরও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চলেও একাধিকবার সতর্কতা সংকেত জারি করা হয়েছে, যদিও পরে কিছু এলাকায় তা তুলে নেওয়া হয়, কিন্তু পরিস্থিতির অনিশ্চয়তায় এখনও কাটেনি। যে কোনো সময় আবার হামলা হতে পারে, এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। স্কুল, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে বন্ধ রাখা হয়েছে বা সীমিত পরিসরে চালানো হচ্ছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে। ইরান রাশিয়া সামরিক জোট এখন দৃশ্যমান হচ্ছে। ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা এখন আরও গভীর হয়েছে।
বিশেষ করে অভিযোগ উঠছে যে মস্কো তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে, যা এ যুদ্ধকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রাশিয়া না ইরানকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও বিমানগুলোর অবস্থান সংক্রান্ত তথ্য দিয়েছে। এর মধ্যে স্যাটেলাইট ছবি ও লক্ষ্য নির্ধারণের তথ্য থাকতে পারে। এটি প্রথমবারের মতো ইঙ্গিত দেয় যে রাশিয়া পরোক্ষভাবে এ সংঘাতে জড়িয়ে গেছে। এ তথ্য পাওয়ার পর ইরানের হামলা আরও নির্ভুল ও প্রাণঘাতী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেমন কুয়েতে একটি হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হয়। তবে নির্দিষ্টভাবে বলা কঠিন যে এসব হামলা সরাসরি রাশিয়ার তথ্যের কারণে সফল হয়েছে কিনা। বিশ্লেষকেরা বলছেন, ইরানের কাছে আগে এত উন্নত নজরদারি ও লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি আইএসআর ছিল না। তাই এই হামলার নির্ভুলতা বাড়া মানে তারা বাইরের কোনো সহায়তা পাচ্ছে। রাশিয়া অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু তাদের ও ইরানের সামরিক সম্পর্ক এত গভীর যে ইরানের সহযোগিতা সম্ভব বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, রাশিয়া ইরানের শাহেদ 139 ড্রোন তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে, যা এই মাসে হাজার হাজার ড্রোন তৈরি করতে পারে। এসব ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে। এছাড়া ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও দিয়েছে, যা রাশিয়ার অস্ত্রভান্ডার আরও শক্তিশালী করছে। এই সহযোগিতা শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়ার অনেক সামরিক স্যাটেলাইট আছে যা পৃথিবীর ছবি তোলা, সংকেত শনাক্ত করা এবং আগাম সতর্কতা দেওয়ার কাজ করে। ইরানে হামলা অব্যাহত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ। ইরানে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্ট যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজের। এসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছে, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে দীর্ঘমেয়াদী কৌশলগত হুমকি হিসেবে দেখেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের দৃষ্টিতে এমন একটি পরিস্থিতি গ্রহণযোগ্য যেখানে ইরান অভ্যন্তরীণ সংকটে জড়িয়ে দুর্বল হয়ে পড়ে। তবে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। তাদের আশঙ্কা, ইরান যদি সম্পূর্ণভাবে অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে তা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি ঝুঁকি তৈরি করতে পারে। সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা ঘিরে উদ্বেগও বাড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র উভয় দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে আরও বড় ধরনের হামলা চালাতে পারে। ইরানি ড্রোন ঠেকাতে ওড়াতে হচ্ছে যুদ্ধবিমান, ব্যয় সামলাতে হিমশিম। চলমান ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এক অদ্ভুত লড়াই চলছে। একদিকে উঠছে ইরানের তৈরি সস্তা ও ধীর গতির শাহেদ 136 ড্রোন, অন্যদিকে সেগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে কয়েক মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সব পশ্চিমা যুদ্ধবিমান। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ অনেকটা মশা মারতে কামান দাগানোর মতো হয়ে দাঁড়িয়েছে, যা দীর্ঘমেয়াদে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষক ও পেন্টাগনের সাবেক উপদেষ্টা লরেন কানের মতে, অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ড্রোনের ঝাঁক প্রতিহত করা দীর্ঘ সময় ধরে চালিয়ে নেওয়ার সম্ভব নয়। এর পেছনে মূল কারণ হলো আকাশচুম্বী খরচ ও ড্রোন যুদ্ধবিমানের মধ্যাকার অসম আর্থিক সমীকরণ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী ইরানের এক একটি শাহেদ 136 ড্রোনের দাম 20 থেকে 25,000 ডলার, অথচ মাত্র একটি F-16 যুদ্ধবিমান 1 ঘন্টা আকাশে উড়াতেই খরচ হয় 25,000 ডলারেরও বেশি। এ ড্রোন ভূপাতিত করতে ব্যবহৃত AIM-9X সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম প্রায় $4,85,000 ডলার এবং AIM-120 অ্যামরাম ক্ষেপণাস্ত্রের দাম $10 লাখ ছাড়িয়ে যায়। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ফ্লাই গ্রুপের নির্বাহী আনাতলি খিরাপসিনস্কি সতর্ক করে বলেছে, শত্রু যদি শত শত সস্তা ড্রোন ছোড়ে
আর তা ধ্বংস করতে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, তবে এই প্রতিরক্ষা মডেল দীর্ঘমেয়াদে কাজ করবে না। কেবল অর্থই নয়, ড্রোন মোকাবিলায় যুদ্ধ বিমানের সার্বক্ষণিক ব্যবহার বিমান বাহিনীর সক্ষমতাকে ঝুঁকির মুখে ফেলছে। স্টিমসন সেন্টারের গবেষক কেলি গিরিকো জানান, ড্রোনের গতি যুদ্ধ বিমানের তুলনায় অনেক কম হওয়ায় পাইলটদের জন্য লক্ষ্যবস্তু নিখুঁতভাবে শনাক্ত করা কঠিন হয়। এছাড়া একটানা উড্ডয়নের ফলে বিমানগুলোর দ্রুত রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ছে এবং বিকল হওয়ার ঝুঁকি বাড়ছে। মূলত উপসাগরীয় দেশগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিকে বেশি প্রাধান্য দিলেও ড্রোনের মতো ধীরগতির ও নিচ দিয়ে ওরা ছোট লক্ষ্যবস্তুর মোকাবিলায় তারা কিছুটা অপ্রস্তুত ছিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।